আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, বরাবরের মতো বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোর মিথ্যাচারকে এড়িয়ে সঠিক তথ্যমূলক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারণায় আবারও যাত্রা শুরু করছে ফোকাস রিলিজ 24। দর্শক, আজকে সর্বপ্রথম আপনাদেরকে যে সংবাদটি দিব সেটা শুনে অবশ্যই আপনারা খুশি হবেন এবং আমি মনে করি গর্বে পৃথিবীর সমস্ত মুসলমানদের বুক স্ফীত হয়ে যাবে। তবে তার আগে একটু শুকিয়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, যার অশেষ দয়া কৃপায় মুসলমানরা হয়তো একটা অনেক অনেক দারুণ মর্যাদার আসনে আসীন হতে যাচ্ছে। দর্শক, যে খবরটির জন্য সমস্ত বিশ্ববাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে, শুধু মুসলমানরা নয়, সমস্ত পৃথিবীর বহু মানুষ, কোটি কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছে শুধু কখন এই সংবাদটি সবার সামনে আসবে। দর্শক, আমরা চলে যাই সেই সংবাদটি শোনার জন্য। আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানকে তিনি বিনীত অনুরোধ করেছেন যে ইরানের সাথে যুদ্ধ যেন যত দ্রুত সম্ভব বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাতে। তার মধ্যে বর্তমান সময়ে তিনি যাদের সাথে আলোচনা করে একটু স্বস্তি পাবেন বলে আশা করছেন, সে দুজন রাষ্ট্রপ্রধানের নাম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং রিসেপ তাইয়েপ এরদোয়ান। দর্শক, এরই মধ্যে পাকিস্তানের তরফ থেকে ইরানকে অনুরোধ জানানো হয়েছে যুদ্ধ বন্ধের বিষয়ে। নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা জানতে পারি, ইরান সাফ সাফ উত্তর দিয়ে দিয়েছে যে যুদ্ধ শুরু করেছে তারা, অর্থাৎ আমেরিকা এবং দখলদার রাষ্ট্র, আর যুদ্ধ শেষ করবে ইরান। তবে বিভিন্ন মুসলমান বন্ধু রাষ্ট্রদের অনুরোধে যে যুদ্ধ বন্ধ করার জন্য ইরান চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে ইরান 3টি শর্ত জড়িয়ে দিয়েছে। যে 3টি শর্ত ইরান জুড়ে দিয়েছে, সে 3টি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো ইরানের এই যুদ্ধের যত ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতির পূরণ আমেরিকা এবং দখলদারকে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো এই যে যুদ্ধ বন্ধ হচ্ছে, ভবিষ্যতে যদি কখনো আবার তারা আক্রমণ করার স্পর্ধাও করে, যাতে এমনটি আর কখনো না হয়, ইরান যাতে আর কখনো আক্রান্ত না হয়, সে ব্যাপারে বিশ্বস্ত গ্রান্ডার রাষ্ট্রের মাধ্যমে লিখিতভাবে চুক্তি হতে হবে, অর্থাৎ লিখিত এগ্রিমেন্ট হতে হবে। দর্শক, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্ত, তা হলো ইরানের প্রেসিডেন্ট সাফ সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে হবে। এই অধিকার শব্দের মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু। ইরানের যে সমস্ত কারখানাগুলি উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে এবং ইরান অর্থনৈতিক উপরে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা আছে বছরের পর বছর ধরে চলে আসছে, ইরানের যে বাণিজ্য ব্যবস্থার উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে, রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা আছে, এবং ইরানের যে প্রযুক্তিসমূহ, পারমাণবিক প্রকল্প সহ বাকি সবগুলো কাজ তারা যাতে স্বাধীন রাষ্ট্র এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে চালিয়ে যেতে পারে, সে ব্যাপারে সমস্ত অধিকারগুলো ইরানকে ফিরিয়ে দিতে হবে। দর্শক, এবার আপনারাই বলুন অথবা মন্তব্য করুন যে এই সংবাদটি আপনাদের কাছে কেমন লেগেছে, বিশেষ করে ইরানের এই 3টি শর্ত আপনাদের কাছে কেমন লেগেছে। দর্শক, আমরা এ বিষয়ে একটু বলি।
যে ইরান যেখানে শর্ত জুড়ে দিয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য, এর রেজাল্ট, এর মিনিংসটা আসলে কি? যারা প্রশ্ন করছেন বিভিন্নভাবে আমাদেরকে যে এই যুদ্ধে আসলে কে জিতবে বা কার হার জিত হচ্ছে, রানিং যুদ্ধের নিউজটা কি, ফলাফল কি, তারা অবশ্যই মনে হয় আমাদের এই সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে এই যুদ্ধের ফলাফলটা বুঝে ফেলেছেন। শর্ত যদি ইরান দেয় যুদ্ধ বন্ধের জন্য, তাহলে আপনারা বলুন যুদ্ধে বিজয় কার হয়েছে? আজকে যুদ্ধ বন্ধের জন্য শর্ত যদি আমেরিকা বা দখলদার রাষ্ট্র দিত ইরানকে, তাহলে সারা পৃথিবী বুঝতে পারত যে দখলদার বা আমেরিকার জয় হয়েছে। অলরেডি ট্রাম্প রিকোয়েস্ট করছেন বিভিন্ন মুসলিম সরকার প্রধানদেরকে ইরানের সাথে যুদ্ধ বন্ধের ডিলটা করার জন্য। আমেরিকার এখন এমন অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো। দর্শক, এরপর আমরা একটা নিউজ যাচ্ছি, সেটাও বর্তমানে আজকে সারাদিন যে নিউজটির জন্য বিশেষ করে আরব গালফের মানুষরা তাদের বিভিন্ন চ্যানেলের স্ক্রিনে তাকিয়ে আছে, তা হলো আপনারা জানেন যে সম্প্রতি অর্থাৎ ওমানের যে তেল ক্ষেত্র আছে, যেখানে ওমানের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার বলা হয়, সে তেল ক্ষেত্রে প্রচণ্ড আক্রমণ হয়েছে, মিসাইল সেখানে আঘাত হেনেছে। আঘাত হানার সাথে সাথেই আন্তর্জাতিক বড় বড় মাধ্যমগুলিতে প্রচার করা হয়েছে ইরান থেকে এই মিসাইল ওমানের এই তেল শোধার কারণে নিক্ষেপ করা হয়েছে। যখনই শহরটা ইরানের প্রতিনিধির কানে আসে বা তাদের দৃষ্টিগোচর হয়, সাথে সাথে ইরান ওমানকে জানিয়েছে যে ইরান এ ধরনের আক্রমণ ওমানে করেনি। এরপরই ওমানরা এবং তাদের সরকার নড়েচড়ে বসে। ওমান গতকাল পুরো দিন ধরে এই মিসাইল কারা উৎক্ষেপণ করেছে, কারা নিক্ষেপ করেছে, কোথা থেকে এসেছে, সমস্ত বিষয়গুলো খতিয়ে তারা দেখেছে এবং আজকে তারা রাষ্ট্রীয়ভাবে ব্রিফিংস দিয়েছে যে তাদের তেল শোধনাগারে ইরান আক্রমণ করেনি। অর্থাৎ আমরা আপনাদেরকে ইতিপূর্বে যে ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে আরব ভূখণ্ডে অবস্থিত আরবের রাষ্ট্রগুলিকে যে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে সেখানে আরবদের মধ্যে আরবে যে যুদ্ধ বাঁধানোর যে প্রক্রিয়া তারা চালাচ্ছিল, অর্থাৎ আমেরিকা এবং তাদের দোসররা, সেই চাল কিন্তু ওমান ধরে ফেলেছে। দর্শক, এখন বাকি খেলা দেখার অপেক্ষায় সবাই বসে আছে। দর্শক, আজ প্রায় 12 দিন পার হয়ে গেল আমেরিকা এবং ইসরায়েল টানা আক্রমণ করে ইরানের কিছু করতে পারেনি। এই যুদ্ধ থেকে তারা নিষ্কৃতি পাওয়ার জন্য আরবদের মধ্যে একে অপরের সাথে সংঘর্ষ বা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনা করে তারা একটু চিন্তা করে যে তারা সটকে পড়বে। সেই পরিকল্পনা তাদের সফল হয়নি। ওমান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমাদেরকে যে তথ্যটি দেওয়া হয়েছিল মিসাইল আক্রমণ ইরান থেকে হয়েছে, এটা নিতান্তই মিথ্যা সংবাদ, মিথ্যা তথ্য, এবং এই আক্রমণটি কঠিন একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এদিকে লেবাননের হিজবুলের সাথে দখলদার বাহিনীর সরাসরি সম্মুখ যুদ্ধ চলছে। ইতিমধ্যে লেবানিজ বাহিনী প্রচণ্ড আক্রমণে দখলদারদের কয়েকটি সেনা চৌকি দখল নিয়ে নিয়েছে। এখানে একটা বোঝার বিষয় আছে, দখলদারদের সেনা চৌকি অবশ্যই দখলদার রাষ্ট্রের ভিতরে, এর বাইরে নয়। আপনারা দেখেন যে আমাদের রাষ্ট্র ভারত বা বাংলাদেশ, এখানে সেনা চৌকিগুলো কিন্তু তাদের রাষ্ট্রের নিজ দেশ সীমান্তের ভিতরে। সেক্ষেত্রে দখলদার রাষ্ট্রের সেনা চৌকিও ছিল কিন্তু লেবানন সীমান্ত থেকে দখলদার রাষ্ট্রের ভিতরে। সেই চৌকিগুলো তারা উড়িয়ে দিয়েছে এবং দখলে নিয়েছে। অর্থাৎ তাহলে এটা বলা যায় দখলদার রাষ্ট্রের কিছু ভূমিতে লেবানিজ অর্থাৎ হিজবুল্লাহ প্রবেশ করে ফেলেছে এবং দখলে নিয়েছে। নেতাকাগু দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার বাড়িটি কিন্তু লেবানন সীমান্তের কাছাকাছি।
সেখান থেকে লেবানিজরা সহজেই তার বাড়ি আক্রমণ করতে পারে এবং আজও তার বিভিন্ন দপ্তর, গোপন দপ্তরগুলোতে আক্রমণ হয়েছে, সুনির্দিষ্টভাবে, নিখুঁতভাবে আক্রমণ হয়েছে। আমরা যে খবরটি এর আগে প্রকাশ করেছিলাম যে যদিও কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে নেতাকাকু হয়তো আর নেই। এর কারণ ইরানের তাদের তাসনিম যে নিউজ, সে নিউজের বরাত থেকে আমরা এবং বিভিন্ন রকমের গোপনীয় সূত্র থেকে আমরা যে তথ্য আপনাদেরকে দিয়েছি, অর্থাৎ নেতাকাকু আজ কয়েকদিন ধরে তিনি তার ব্যক্তিগত ফেজে কোনো বক্তব্য দিচ্ছেন না, অথচ তিনি প্রতিদিনের 2 বার অথবা 3 বার তার ফেজে বিভিন্ন বক্তব্য তিনি চালিয়ে যেতেন। নেতাকাকুর কোনো বক্তব্য আমরা যেহেতু পাচ্ছি না, ধারণা করা হচ্ছে তিনি যদিও মারা না যান, কিছু একটা মনে হয় তার হয়েছে। দর্শক, আমরা অপেক্ষায় আছি। অলরেডি 3 দিন পার হয়ে গেল, আজকে সহ 4 দিন পার হয়ে গেল, নেতাকাকুর কোনো বক্তব্য কোনো মিডিয়ায় এখনো আসেনি। দখলদার রাষ্ট্র থেকেও নেতাকাকুর বিষয়ে সঠিক কোনো তথ্য বা বিবৃতি দেওয়া হয়নি। দর্শক, সর্বশেষ বাংলাদেশ বিষয়ে 2-4টি কথা না বললেই নয়। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সে অধিবেশনে স্বতঃস্ফূর্তভাবেই সরকারি দল এবং বিরোধী দল অংশগ্রহণ করেছে। তারা আগামী জাতীয় সংসদকে ন্যায্যতার সংসদ হিসেবে দেখতে চায়। তারা আগামী জাতীয় সংসদকে মানুষের জন্য একটা ইনসাফ ভিত্তিক দেশ গড়ার সংসদ হিসেবে দেখতে চায়। আগামীর বাংলাদেশে জাস্টিসটাকে নিশ্চিত করার জন্য তার মূল পরিচালিকা শক্তি হিসাবে বাংলাদেশ জাতীয় সংসদকে তারা দেখতে চায়। তবে আরেকটি বিষয় হলো, যদিও বাংলাদেশের সমস্ত মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে, এই সংসদে আজ প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দিয়েছেন জনাব শাহাবুদ্দিন, যে ভাষণকে বয়কট করেছে বাংলাদেশের বিরোধী দল। দর্শক, রাষ্ট্রপতির এই ভাষণকে বয়কট করা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। অবশ্যই আপনাদের প্রতিটা মন্তব্যকে আমরা গুরুত্ব সহকারে দেখব এবং আগামীর সংসদেও বা আগামী বাংলাদেশের রাষ্ট্রপতির পদেও আপনারা কি এই শাহাবুদ্দিনকে দেখতে চান, নাকি তিনি সসম্মানে বিদায় নেক? সেদিকেও আপনারা যদি কোনো মন্তব্য করতে চান, নির্বিঘ্নে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।